This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু কথা যা আজ বলতেই হবে স্পেশাল রিপোর্টে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, শোন বাপু, আমি নিজে হাতে রোজ বাজার করি, ছুঁয়ে ছেনে ওভাবে বাজার না করলে কবিতা লেখার তাগিদ পাই না। লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়, তিনিও তো নিয়মিত বাজার সফরে বেরোতেন। আলু পটল এটা সেটায় ব্যাগ ভর্তি করে ভাবনার উপাদান নিয়ে ফিরতেন। অগুন্তি ক্রেতা বিক্রেতা, কত রকম লেনদেন, কত চরিত্র, কত বিচিত্র সংযোগ, লুকিয়ে থাকা অন্য এক জীবনের গল্প লিখতেন। যদি বেঁচে থাকতেন তাহলে নীরেন বাবু, শ্যামল বাবুরা যদি সাত সকালে বাজার সফরে বেরোতেন, কলকাতার উত্তর বা দক্ষিণের কোনো বাজারে কিংবা বাংলার কোনো প্রান্তে, প্রান্তিক নামগোত্রহীন কোনো বাজারে হাত দিয়ে সাহিত্য কাব্য বেরোতো, নাকি দরে ছ্যাঁকা খেয়ে দই কাতলা পটলের দোলমার বিলাসিতায় ধাক্কা খেয়ে চিতলের মুইঠা ভুলে মাথা গরম করে ফিরতেন? কেন বলছি, আশা করি বুঝে ফেলেছেন। আপনাকেও তো বাজার দোকান করতে হয়, বাজার তো আগুন। বাড়ছে দাম অবিরাম। আলুর কেজি 40 টাকা, পটল হাঁকে দ্বিগুণ দর, 80-র নিচে নেই কোনো সবজি। ঢেঁড়স হোক বা বরবটি, বেগুন 200-র নিচে নামে না। কুমড়ো পটাশ সেও বলে 60, উচ্ছে হাঁকে 120, লঙ্কার ঝালে জ্বলছে হাত, 300 টাকা কেজি। আদা রসুন কেউ কম যায় না, পাল্লা দিয়ে হাঁকে। ডিম হয়েছে 7 টাকা পিস, হাঁস হলে বাড়ে 10। মাছের বাজার সেখানেও হল্লা, রুই কাতলা গোটায় 250, কাটা হলে 350। মুরগি খাবেন, 280-র কম নেই। খাসির মাংস ছেড়েই দিন। দাম আকাশ ছোঁয়া, ও বলে কোনো লাভ নেই। কেন, অটোমেটিক তো বুঝতেই পারছেন সব জিনিসের দাম প্রচণ্ড বেশি। আর সবচেয়ে বেশি দাম পড়েছে আপনার আলু, মানে রেকর্ড এবার করবে, 40 টাকার ওপর যাবে। আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের জন্য খুবই আগুন ছোঁয়া দাম বেড়ে গেছে একদম, আগের থেকে প্রচুর। এই লাস্ট কিছুদিন যাবত তো মানে মারাত্মক। এখন এইভাবেই আমাদের নিতে হবে, রোজের তো ব্যাপার, আনাজ তো খেতেই হবে পরিবারে। মধ্যবিত্ত লোকেদের জন্য আমাদের তো এটা থাকতেই হবে। এরপর চালের, ডালের, তেলের, নুনের বাড়ছে দাম হু হু করে। শুনলেনই তো, কেউ কি বলবে? খেয়ে পরে ভালোই আছি, আমি তো ভালোই আছি। সবচেয়ে বড় জ্বালা না মধ্যবিত্তের, বুক ফাটে তবু মুখ ফোটে না। মুখ চোরা বাঙালি দেখছেন এত দাম, দাম শুনে পকেটে না কুলোলে চলে আসছেন, কিন্তু মুখে কোনো কথা নেই। আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি, হয়তো বাঙালি সুলভ লজ্জা, কিন্তু এই পেটে খিদে আর মুখে লাজ কতদিন চলবে? ভুলে যাননি নিশ্চয়ই আপনি এই কদিন আগের লোকসভা ভোটে শাক সবজি আলু পটল নিয়ে সব প্রার্থীদের নির্লজ্জ প্রদর্শনী। আর এখন ভোট মিটতেই কারণ মুখে রা নেই। তবে বিজেপি খানিকটা কথা বলেছে। সিঁদুরে মেঘ দেখছেন অর্থনীতির গবেষকরাও। ফলে সেই চাপ পড়ছে গরিব মানুষের খাবারের ওপরে। এমনিতেই আমাদের মতো ভারতবর্ষে সাধারণ মানুষের খাবারের খরচ হচ্ছে 50%, গরিব লোকের সেইটা আরও বেশি। এখন তো বেগুন আর আলু নাকি নরেন্দ্র মোদীর বাগানে চাষ হচ্ছে দিল্লিতে, সেই জন্য এরকম বাজারে সবজির দাম উঠে গেছে। আসলে এত তৃণমূলী ট্যাক্স, অনিয়ন্ত্রিত সমাজ, অনিয়ন্ত্রিত বাজার, সর্বত্র তৃণমূল সর্বত্র বিরাজমান।
আর তার কারণেই বাজার উঠছে, এগিয়ে বাংলা, এগিয়ে সবজির দাম। শ্রমিক ভট্টাচার্য পুরোটাই তৃণমূলের ঘাড়ে ঠেলে দিলেন। শুধু এ রাজ্যে নাকি শ্রমিকবাবু? শুধু কি বাংলায় পেটের ভাত জোগাতে মধ্যবিত্ত নিম্নবিত্তের না বিশ্বাস? না, কতগুলো তথ্য দিয়ে আপনাদের। সরকারি তথ্য বলছে খাদ্যদ্রব্যের দাম 15 মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছয় গত মে মাসে। জুন আর জুলাইতে আরো বেড়েছে। পাইকারি বাজারেও কাঁচা আনাজের দাম 32.42% বেড়েছে। আলুর দাম 64% বেড়েছে। বুঝুন তবে, খাদ্যদ্রব্যের দাম সাধারণের নাগালের বাইরে যে চলে যাচ্ছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। বাজারের দাম শুধু আপনি আলু পটল পেঁয়াজ উচ্ছের কথা কেন বলছেন? আজকে গ্যাসের দাম দেখুন, আজকে পেট্রোল ডিজেলের দাম দেখুন, আজকে কেরোসিনের দাম দেখুন, আজকে ভোজ্য তেলের দাম দেখুন। আসলে সমস্যাটা হচ্ছে বিজেপির আমলে ভারতবর্ষের সমস্ত কিছুর দাম এতটাই বেড়েছে, যার ফলে একটা জিনিসের দাম ভীষণভাবে কমে গেছে, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। সেটা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বাহ, क्या बात! বিজেপি বলছে তৃণমূল দায়ী, তৃণমূল বলছে বিজেপি দায়ী। আমাদের কথা কে বলছে? খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি 8.5% বেশি হলেই আমাদের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। সেখানে গত মে মাসের মূল্য বৃদ্ধি কত? 8.69%। আরো ভালো বুঝবেন মহারাষ্ট্রের একটা সমীক্ষা যদি আপনাদের সামনে আনে। আসুন আপনাদের সামনে এই ব্যাপারটা খুব সহজ করে বলার চেষ্টা করি। আমি এখানে রেডি রেখেছি, লেখাটা খেয়াল করুন। থালিনমিক্স, নিরামিষ। থালিনমিক্স হচ্ছে একটা থিওরি যেটা বেসিক নিরামিষ একটা থালি খেতে আপনার কত টাকা খরচ হয়, মানে খুব সাধারণ একটা নিরামিষ থালি, ভাত ডাল সবজি, সেটাই হচ্ছে থালিনমিক্স। 2024-এর মার্চের একটা রিপোর্ট বলছে মাথাপিছু এই থালিনমিক্স অনুযায়ী নিরামিষ থালিতে খরচ পড়ে 79.2 টাকা। একই নিরামিষ থালিতে খরচ পড়ত 2019 সালে 46 টাকা 20 পয়সা। ভাত সবজিতে খরচ তার মানে কতটা বাড়লো? 71%। খেয়াল করুন, 2019 থেকে 2024 5 বছরে। আরও আছে দিনমজুর, 5 বছরে তাদের আয় কতটা বেড়েছে? 67%। 2019 থেকে 2024 দিনমজুরি 218 টাকা থেকে বেড়ে হয়েছে 365 টাকা। বেতনভোগ কর্মী এই 2019 থেকে 24 5 বছরে তাদের আয় কত বেড়েছে? 37%। বেতনভোগ কর্মীদের আয় বেড়েছে 37%। মাসিক আয় গড়ে 23,549 টাকা বেতনভোগ, মানে চাকরিজীবীদের, মধ্যবিত্ত চাকরিজীবীদের। 5 বছরে আগে তারা হাতে পেতেন 17,189 টাকা। এবার আপনি বুঝলেন মোট বেড়েছে 71% খাওয়ার খরচ। কারোর আয় তার সঙ্গে ম্যাচই করে না। মধ্যবিত্ত চাকরিজীবীর তো খুব সামান্য আয় বেড়েছে 32%-এর মতো। এই যদি থালিনমিক্সের হিসেব হয় তাহলে খুব সহজভাবে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, বুঝতে পারছেন যে আমাদের দুর্দশাটা, খাবি খাওয়ার অবস্থাটা ঠিক কোথায়। আরও একটা তথ্য আপনাদের সামনে দেব, আর তাতে বাংলার ছবিটা আরো স্পষ্ট হবে আপনার সামনে। দেখুন 2023-2024-এ রাজ্যে মানুষের মাথাপিছু আয় বার্ষিক 2,54,212 টাকা। ভারতের গড় মাথাপিছু আয়ের থেকে কম। মাসে গড় বেতন মাত্র 20,110 টাকা। শহর ভিত্তিক বার্ষিক গড় বেতনে প্রথম 9-এর মধ্যে কলকাতা নেই। আর্থিক গবেষক দেবাশিস মিথিয়ার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, শুনুন কি বলছেন। এই সদ্য কনজিউমার এক্সপেন্ডিচারের রিপোর্ট বেরিয়েছে। সেই যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে, হাউসহোল্ড কনজামশন রিপোর্টে দেখা যাচ্ছে 1,000 টাকার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের শহরের লোক 450 টাকা মতো খরচা করে খাবার জন্য, আর গ্রামের লোক সেটা করে প্রায় 510 টাকা। এটা ওই ন্যাশনাল যে অ্যাভারেজ তার চেয়ে বেশি। ফলে এই যদি চাপটা থাকে তাহলে খাবারের বাইরেও তো আরও অনেক কিছু জিনিস রয়েছে। এইটা যদি, এই দাম বাড়াটাকে যদি নিয়ন্ত্রণে না আনা যায়, একদিকে শিশু মৃত্যু বাড়বে, অপুষ্টি বাড়বে, ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট খুব একটা ভালো হবে। তার মানে এই অবস্থায় আমরা মধ্যবিত্তরা পুষ্টির সঙ্গে আপোষ করছি।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা রিপোর্ট আপনাদের দেখাই। 2001 থেকে 2011 পর্যন্ত সমীক্ষা চালিয়ে তারা দেখেছে খাদ্যদ্রব্যের দাম 1% বাড়লে নবজাতক এবং শিশু মৃত্যুর হার 0.3% বাড়ে। অপুষ্ট মানুষের অনুপাত বাড়ে 0.5%। এরপরে যে প্রশ্নটা উঠবে, তাহলে সরকার বাহাদুর কি ভাবছেন? কি কেন্দ্র কি রাজ্য আমাদেরকে সুরাহা দিতে ব্যবস্থা তো নেবেন কিছু। আয় তো বাড়ছে না এত যে বেগুন 200 টাকা কেজি কিনে খাবো। কেন রাজনীতির এজেন্ডায় কেউ এই খাবার জিনিসের মূল্য বৃদ্ধির কথা বলছেন না? নরেন্দ্র মোদী মানবিকতার কথা বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ভাতা ভান্ডারে ভরিয়ে দিচ্ছেন, কিন্তু বাজার নিয়ন্ত্রণে? দেখুন, সবজির বাজারের জন্য এখনো যে দিল্লিকে দিদি দায়ী করেননি বা রাজ্যের সরকার দায়ী করেনি এই অনেক। এক্ষেত্রে রাজ্যের সরকারের বা দাম নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে যে ভূমিকা রাজ্যের থাকা উচিত সেটা তারা ব্যর্থ। দেখুন কে কত বড় ব্যর্থ এটা দাগাতে ব্যস্ত রাজনীতিকরা। স্পষ্ট বুঝে গেছি আমাদের কথা বলার আর ভাবার কেউ নেই। সুস্থভাবে বেঁচে থাকার জন্য পাতে যেটুকু খাবার লাগে তা নিশ্চিত করবে কে? ভূতের রাজা। ভোট তাহলে কি শুধু রাজনীতির জন্য? এই প্রশ্ন তুলছে ঠোঁট কাটা। শুধু খাওয়ার জিনিস? এরপর আপনি বাড়িতে ইলেকট্রিসিটি বিল, বিদ্যুতের বিল কেমন দিচ্ছেন? কেমন আসছে? বিশেষ করে সিএসসি এলাকায় অবাক হবেন শুনলে যে মুখ্যমন্ত্রীরও কপালে ভাঁজ ফেলেছে সিএসসি এলাকার বিদ্যুতের বিল। তবে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন। ভাবুন, মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে বিদ্যুতের দাম বাড়িয়ে দিল সিএসসি। সিএসসি এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। শুনেই মুখ্যমন্ত্রীর কথা শুনেই ছ্যাক করে উঠেছে বিজেপি, যেন শরীরে বিদ্যুৎ খেলে গেছে। রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন, সেখানে বসানো আমলারা তারা আপনার কথা শুনছে না। আপনার ছাপ প্রসাদেরই তো সেখানে বসিয়ে রেখেছেন, এবং আপনার অঙ্গুলি হেলন ছাড়া কোনোভাবেই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়েনি। তাই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়ার পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে এবং তা কমানোরও ব্যবস্থা করতে হবে। বুঝুন, এখানেও নেতায় নেতায় লড়াই। আমরা কি করি? ওই যে শুরুতেই বললাম, সেই সময় এই সময় সুসময়ে বড় প্রশ্ন। রাজ্য রাজনীতিতে আগুনে পরিবেশ, আসলে আমাদের কথা ভাববে কখন? নিজেরাই তো মারামারি করতে ব্যস্ত। বাজার গরম, শাসক বিরোধী দ্বন্দ্বে। এটা স্বাভাবিক, রাজনীতিতে দ্বন্দ্ব হবে, কিন্তু এ রাজ্যে এই দ্বন্দ্ব নবান্ন আর রাজভবনেও, আর এমন নক্কারজনক নজিরবিহীন পর্যায়ে গেছে। 2 বিধায়কের শপথ আপনারা দেখেছেন, সে কথা আর আমি রিপিট করতে চাই না। এবার রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাপানুতনের নতুন চ্যাপ্টার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানোর রিপোর্ট এবং তার ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় পদক্ষেপ করা হচ্ছে কলকাতা পুলিশের কর্তাদের বিরুদ্ধে। সূত্রের খবর এমনই। এরপরই তেড়ে ফুড়ে আসরে তৃণমূল। টার্গেটকে ওই যে আনন্দ বোস। গভর্নর নিজেই মলেস্টেশনের বিষয়টা রয়েছে, তিনি আবার অন্য প্রসঙ্গ তুলছেন, সিপিকে সরাতে হবে, সরাতে হবে। যদি রাজ্যপালের সৎসাহস থাকে এবং নির্দোষ হন, তাহলে তো ওনার বলা উচিত যে তদন্তটা হোক। রাজ্যপাল মহোদয় গেছেন তার এমপ্লয়ারের কাছে, যে এমপ্লয়ার রাজ্যপালকে এই উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে যে তুমি যাও বাংলায় 3 বারে নির্বাচিত তৃণমূলের সরকারকে বিব্রত করো। পুলিশ সামান্য কাজ শুরু করেছে, রাজ্যপালকে ডিস্টার্ব করেনি, কিন্তু সেখানে যদি তাদের উপর অ্যাকশন নিতে হয় তাহলে তো আবার সেই প্রশ্ন আসবে, দিল্লির হোটেল তাজ প্যালেস কি হয়েছিল, রাজভবন কি হয়েছিল, কেন খুঁচিয়ে ঘা করছেন মশাই? আরে ঠোঁট কাটার মুখের কথাটা কেড়ে নিয়েছেন কুণাল ঘোষ। কেন খুঁচিয়ে ঘা, ঠিক এটাই সঠিক শব্দ। তা সেটা কি একা রাজভবন করছে? এই প্রশ্ন তো ওঠে।
কাদা কি একদিক থেকে যাচ্ছে নাকি পাল্টা হচ্ছে না? উত্তরোত্তর বাড়ছে আক্রমণের ধার নক্কারজনকভাবে। কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কারণ তারা রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। আচ্ছা, তদন্ত শুরু হলে ক্ষতি কি? দুধ কা দুধ পানি কা পানি হবে। কেনই বা নিজের ক্ষমতা প্রয়োগ করে তদন্ত আটকে রেখেছেন সিভি আনন্দ বোস? স্পষ্ট তার কি পদক্ষেপ করেছে নবান্ন? তিনিও তো কম যান না। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে, শ্লীলতাহানি সংঘাত প্রসঙ্গে কি বলেছিলেন? শুনুন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। দেখুন, মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল, নবান্ন বনাম রাজভবন, আমরা তো নতুন দেখছি না, ধনকর জমানায় দেখিনি। ভয়ঙ্কর তরজা, কি বাগযুদ্ধ। তখনও অবশ্য বিস্ফারিত চোখে দেখেছি, ভেবেছি নতুন নতুন অধ্যায় তৈরি হচ্ছে, কিন্তু এখন যা হচ্ছে সেসব তো তুচ্ছ। শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, তার এমন কৃতকর্ম ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছেন শাসক নেতারা। কোন পর্যায়ে পৌঁছচ্ছি? কেন রাজ্যপাল সংঘাতের এই চেহারা? কেন? সমস্ত কিছুর তো একটা নিয়ম রয়েছে, এবং যে দুজনের বিরুদ্ধে, একজন জুনিয়র আইপিএস, একজন সিনিয়র আইপিএস, তারা তো জানে নিয়মের মধ্যে ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে, রুল আছে, সংবিধান আছে, তো সেগুলোর মধ্যে যদি কেউ না চলে থাকে তো তার বিরুদ্ধে তো ব্যবস্থা হতেই পারে। সবাই সবাইকে নিয়ম দেখাচ্ছেন, সংবিধান দেখাচ্ছেন, কিন্তু পাবলিক কি দেখতে চায়? সব ভাবছেন কেউ বামেরা, তাদের অবস্থান এক্ষেত্রে এক, গোড়ার থেকে এই পদটিরই কোনো দরকার নেই, তুলে দেওয়া হোক এই পদ। প্রথমত রাজ্যপালকে নিয়োগ করা হয় যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে বানচাল করার জন্য। রাষ্ট্রপতির ভূমিকায় হয় যে একটা কেন্দ্রীয় ব্যবস্থা যাতে পাকাপোক্তভাবে হয়। এজন্য আমরা তো রাজ্যপাল অ্যাজ আ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, তারই বিলোপ চেয়েছিলাম। নানা পক্ষ, নানা মত, গণতন্ত্রে এটাই স্বাভাবিক, এটাই হয়। কিন্তু এ রাজ্যে যা হচ্ছে তাকে স্বাভাবিক গণতন্ত্র বলে কি? যা হচ্ছে তা নিম্ন মানের, নিম্ন রুচির রাজনীতি। কেন রাজ্যের মানুষকে দিনের পর দিন এটা সহ্য করতে হবে? আছে কারোর কাছে জবাব? রাজ্য আর রাজ্যপাল, রাজভবন আর নবান্নের মধ্যে এই নোংরা রাজনীতি দেখতে আমরা ভোট দিই না, এটা স্পষ্ট বুঝুক দুপক্ষই। কলতলার ঝগড়া আমরা চাই না। আমাদের কথা বলুন, ভাবুন, ভোট চাওয়ার সময় যা বলেন, ভোট হয়ে যাওয়ার পর তা মাথায় রাখুন। এই নক্কারজনক রাজনীতি ছেড়ে বাংলার মানুষের এটা প্রাপ্য নয়। রাজ্যের স্বার্থ সেটা দেখার দায় দুপক্ষেরই, সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান। কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে বন্ধ করে প্লিজ আমাদের কথা ভাবুন, বলুন। এরপর অন্য একটা কথা বলি। দেখুন, নেতাদের আমাদের কথা ভাবার সময় নেই, মোদ্দা কথা এটাই বলতে চাইছি, কারণ তাদের অনেক বিষয় আছে মাথা ঘামানোর। এক তো নিজেরা কিভাবে একে অন্যের বিরুদ্ধে কুৎসা ছড়াবো, কাদা ছুড়বো, এক্ষুনি দেখালাম। আরও একটা বিষয় এ রাজ্যের রাজনীতিতে ঘাঁটি গেড়ে বসছে, তা হচ্ছে ধর্মীয় পরিচয়। মনে আছে সাগরদিঘির উপনির্বাচন? সাগরদিঘির উপনির্বাচনের সময় থেকেই রব উঠেছে মুসলিমরা তৃণমূলের দিক থেকে মুখ ফেরাচ্ছে। শাসক নেতারাও সে কথা অস্বীকার করেননি। তবে দিন বদলেছে, কৌশল বদলেছে বঙ্গের শাসক দল। সবই শুধু ভোটের অঙ্কের দিকে তাকিয়ে, মানে এ রাজ্যে 30% মুসলিম ভোট টার্গেট, আর সেই অঙ্কই খেলা ঘুরিয়ে দিল 2024-এ। অঙ্ক না বদলালে গতবারের 22 এবার বেড়ে 29 হয় কি করে? ভোট অঙ্কে সেই অঙ্কটাই এখন সভায় সভায় ঘুরে বোঝাচ্ছেন, অঙ্ক বোঝাচ্ছেন বিরোধী দলনেতা। এই তো সেদিন বাগদায় গেলেন
উপনির্বাচনের প্রচারে? বললেন, বোঝালেন। আমার হিন্দু সনাতনীরা যারা রাধে রাধে বলেন, যারা হর হর মহাদেব বলেন, যারা জয় হরি বল বলেন, যারা হরে কৃষ্ণ বলেন, যারা জয় শ্রীরাম বলেন, তাদের কাছে আমার অনুরোধ, জোট বাঁধুন আপনারা। আর 2-3% ভোট দরকার এই রাজ্যে বৃষ্টি ভাইপোকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য। এই অঙ্কটা এতদিন ঘরে বসে কষত বিজেপি। এবার বিরোধী দলনেতা প্রকাশ্য মঞ্চে পাটিগণিত কষে দেখিয়ে দিচ্ছেন। অবশ্য 2021-এর আগেও আপনাদের মনে থাকবে এক প্রচারে শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাকি 70 আমাদের। আবার সেই 70-এই ফিরল বিজেপি। এরা কিভাবে জিতেছে? এরা মুসলমানদের ভোটে জিতেছে। মুসলিমদের কাছে গিয়ে বলেছে, এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলছে এইবার 400 পার, 400 আসন যদি তোমরা দাও তাহলে হিন্দু রাষ্ট্র তৈরি করবে, হিন্দু রাষ্ট্র হবে, সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে দিয়ে আসবো। কোন দল যদি প্রথমেই আমি অমুক ধর্মের উগ্রতা দেখাবো, অমুক ধর্মের উগ্র বিরোধিতা করব, আমি অমুক করব, এই ধর্মভিত্তিক রাজনীতি করতে গেলে এই ধরনের প্রবলেম হয়। তাই 2021 সালে 100 জন মুসলমানের 91 জন ভোট দিয়েছিল পিসিকে, এবারে 100 জন মুসলমানের 95 জন ভোট দিয়েছে পিসিকে। তাই তৃণমূল কংগ্রেস আজকে কয়েকটা আসনে বেশি পেয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস বা আমাদের মতো দেশে যারা এই ধরনের ধর্ম নিরপেক্ষ যে শক্তিরা আছে, তাদের তো এই ধরনের ধর্মভিত্তিক রাজনীতি করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে চলেন, ধর্মনিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতা। মনে রাখবেন, আমাদের বাংলায় আমরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। আমাদের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, অন্য সব ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা উন্নয়নের ভিত্তিতে আমরা রাজনীতিটা করি। জয় শ্রীরাম, সত্য সনাতন ধর্ম কি। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এক ভয়ঙ্কর খবর এক্ষুনি পেলাম। রিক্সা চালক আর যাত্রীর মধ্যে বচসা ভাড়া নিয়ে তার জেরে যাত্রীকে খুন করলেন রিক্সা চালক। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়েছিলেন যুবক। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ঘটনা। জমা জলে রাস্তা পেরোনোর সময় বচসা, তার থেকেই খুন হন যুবক রিক্সা চালকের হাতে। টোটকাটা আবার কাল। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।